সকাল থেকেই ভাবছি কি দিয়ে কি রান্না করব, তবে আজকের 3টা রেসিপি এত চমৎকার হয়েছে, খেতে বসে নিজেই অবাক হয়ে গেলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। গতকাল সন্ধ্যার সময় এক মুঠো ডাঁটা এনেছিলেন, তবে আমি বলেছিলাম এক মুঠো ডাঁটা আনতে। উনি বলছেন তাহলে শাক এক মুঠো আনি। তা আমি বলেছি শাক সহ যে ডাঁটা পাওয়া যায় ওটা আনবে, ডাঁটাটাও কচি থাকবে আর শাকও খাওয়া যাবে। তো শাকটাও রান্না করব। কিভাবে কি করি দেখুন। সকাল থেকেই শুধু ভাবছি কি দিয়ে কি রান্না করব। এখন সবজি কাটতে বসে চিন্তা করলাম ডাঁটার শাকগুলো খুব সুন্দর মতো ভাজা করব। ফ্রিজে অর্ধেকটা পেঁপে আছে, ওই পেঁপেটা মাখা করব সিদ্ধ করে। দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কাটাকুটি শেষে রান্না বসিয়ে দিলাম। পেঁপেটা কেটে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অল্প একটু জল আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিলাম। এদিকে ট্যাংরা মাছ ভাজার জন্য কড়াইতে তেল নিয়েছি। তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গতকালও ট্যাংরা মাছের ঝাল রান্না দেখিয়েছিলাম। ওই ভিডিওটা দেখে আমার একজন প্রিয় দিদিমণি লিখেছেন, এগুলি ট্যাংরা মাছ নয়, এগুলি হলো আর ট্যাংরা, মানে আর মাছের মতো দেখতে। প্রথমে এই ট্যাংরা মাছগুলো দেখে আমার মনে হচ্ছিল এই মাছগুলো দেখতে ট্যাংরা মাছের মতো লাগলেও আবার মনে হচ্ছে যেন আর মাছের মতো। আর মাছ যেরকম গোলাকার থাকে ওই রকম গোল গোল টাইপের। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আরও একটু তেল দিয়ে রাঁধুনি ফোড়নে দেব। ফোড়নের সাথে একটা কাঁচামরিচ ভেঙে দিলে ফোড়নটার ঘ্রাণ খুব সুন্দর হয়। এখন দিয়ে দেব কেটে রাখা ডাঁটা আর আলু। ছোট একটা আলু দিয়েছিলাম। এই ধরনের রান্না আমাদের এদিকে কেউই করেন না। এটা কুষ্টিয়ার একটা ঘরোয়া বিখ্যাত রান্না, খুবই চমৎকার হয়। অল্প করেই একটু জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে পাটায় মিহি করে বেটে নেব। আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, ওদের ওদিকে আবার এই ধরনের রান্না করে। তাই ওদিন আমি যখন ট্যাংরা মাছ রান্না করব, মেয়ে বলছিল মা এভাবে রান্না করেন। তো ওভাবে রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছে। তার জন্য আজ আবারও ওই রকমভাবেই রান্না করছি। ডাঁটা আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, বেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। এই রান্নাটা কাঁচামরিচ বেটেই করতে হবে, তাহলেই বেশি চমৎকার লাগবে খেতে। রিয়া বলছিল ওরা নাকি এই রান্নাতে কাঁচামরিচ শুধু ফালি করে দিয়েও রান্না করেন, তাতেও অনেক চমৎকার হয়। আমি ভাবছিলাম একটু বেটে দিলে ঝোলটা একটু গাঢ় হবে, মনে হচ্ছে আরও ভালো লাগবে। আসলেই তাই হয়েছে। গতবারও রান্না করেছিলাম মরিচ বেটে, আজও ওভাবেই করছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করেছিলাম। এরই মধ্যে আলু ডাঁটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। দেওয়ার সাথে সাথেই এখন দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ভাজা জিরাগুলো ঠান্ডা হলে পাটায় মিহি করে বেটে রেখেছিলাম। এখন দেব সেই বাটা জিরা। জিরাটা একটু গুলে দিচ্ছি, না হয় এভাবেই দিয়ে দিলে ওই বাটা জিরাটা চাকা চাকা থেকে যায়। জিরা আবার গরম জলে পড়লে ওইটা চাকা হয়ে যায়। এই জন্যই জিরা আর গরম মশলা বাটা একটু গুলে দিতে হয়। এবার আলতো হাতে নেড়ে চেড়ে জিরাটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপরে ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। এদিকে দেখুন পেঁপেটা কত সুন্দর জল টেনে ভাজা ভাজা হয়ে গেছে এবং একটু দাগও লেগেছে।
2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম। ডাঁটা এবং আলু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাগুলো একেবারে সবুজই আছে। বেশিক্ষণ সিদ্ধ করলে ডাঁটাগুলো এরকম সবুজ থাকতো না, খেতেও ভালো লাগতো না। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 2টা সিরামিকের বাটি কিনেছিলাম ওই দিন। বাটিগুলো ব্যবহার করতে খুবই সুবিধা হয়। তো এই বাটিগুলো আমি সব সময় ব্যবহার করি। সেদিন আমার একজন প্রিয় দিদি কমেন্টস করেছেন, তিনি লিখেছেন, আপনারা সব সময় প্লাস্টিকের বাটি, প্লাস্টিকের থালায় কেন খাবার খান? প্লাস্টিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। শাকের পরিমাণ লবণ দিয়ে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। ডাঁটার শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। অল্প জল দিয়ে ঢেকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। অনেকক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে নেড়ে চেড়ে সিদ্ধ করেছি। শাকগুলো এরই মধ্যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন একটু ঘুটনি দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে থেতো করে নেব। কয়েকটা শুকনো মরিচ সরিষার তেলে লাল লাল এবং মচমচে করে ভেজে নেব, বেশি কালো করব না। এটা দিয়ে পেঁপে মাখা করব। খুব সুন্দর মতো মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অল্প তাপে এভাবে নেড়ে চেড়ে মরিচ ভাজলে মরিচের উপরটা বেশি কালো হয় না, ভিতর থেকে মরিচের গোটাগুলো খুব সুন্দর মতো লালচে হয়ে দারুণ একটা গ্রান হয়। ওই মরিচের গোটা দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে খেতে। পেঁপে মাখার জন্য বড় সাইজের 2টা পেঁয়াজও ভেজে নিলাম এরকম করে। তেলটা সহ উঠিয়ে নেব। তো এই মাখাতে কাঁচা তেল ব্যবহার করব না, এই তেলটাই উঠিয়ে নিলাম। বেশি মচমচে করে ভাজি নাই, মোটামুটি লালচে করে ভেজে নিয়েছি। আরও একটু তেল দিয়ে থেতো করা রসুন দিলাম। রসুনটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব। এরপরেই দেব কুচানো কাঁচামরিচ। মরিচ আর রসুন আরও কিছুক্ষণ ভেজে নেব। দারুণ একটা গ্রান বের হয়েছে। এখন দেব থেতো করা সেই শাকগুলো। ঘুটনি দিয়ে চেপে চেপে একটু থেতো করে নিয়েছি। ডাঁটা শাকের গাছ বড় হলে ওই বড় গাছের শাকগুলো এভাবে রান্না করলে বেশি চমৎকার হয়। বড় ডাঁটা গাছের শাকগুলো আমি এভাবে রান্না করি, কখনোই ফেলি না। অনেক ভালো লাগে খেতে। খুব সুন্দর মতো এভাবে নেড়ে চেড়ে অল্প তাপে ঢেকে ঢেকে শাকগুলোকে দারুণভাবে ভাজা করে নেব। পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখবো। এবং চমৎকারভাবে শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। 2টা শুকনো মরিচ রেখে দিলাম শাকের উপর, ওটা ভেঙে ভেঙে খেতে ভালো লাগবে। এবার পেঁপে মাখা করব। মরিচ এবং পেঁয়াজের পরিমাণ সামান্য করে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালোভাবে চটকিয়ে নেব। পেঁপেগুলো সিদ্ধ করার সময় এরকম হালকা একটু দাগ লাগাতে হবে, তাহলেই বেশি চমৎকার লাগবে খেতে। যেন বেশি পুড়ে না যায় বা বেশি দাগ লেগে না যায়, সেটাও একটু খেয়াল রাখতে হবে। খুব সুন্দর মতো মাখিয়ে নেব, তবে বেশি ম্যাশ করব না, একটু চাকা চাকা রাখবো। এভাবে পেঁপে মাখা করলে যারা কোনোদিন পেঁপে খেতে চায় না, তারাও এই পেঁপে মাখা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন। না দেখলে কেউ বিশ্বাসই করবে না এটা পেঁপে মাখা। মনে হবে যেন বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি বা অন্য কোনো স্বাদের কিছু হবে। এটা যেমন মিষ্টতা আছে, তেমনি একটু ঝালও আছে। খেতে খুবই চমৎকার লাগবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার পার্থ পেঁপের তরকারি খেতে চায় না। যেভাবে রান্না করি ও খাবে না। আমাদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু এভাবে পেঁপে মাখা করলে ও আরো বেশি বেশি খায়, আমাদের থেকেও বেশি খায়। তাই আমি এভাবে পেঁপে মাখা করলে ওর জন্য একটু বেশি করে রেখে দিই। আজকের 3টা রান্না দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। উনি একটা কাজে সেই সকালবেলায় বের হয়েছেন। এখন দিনের 3:30 বাজে। কিছুক্ষণ আগে উনি বাসায় আসলেন। তো আমিও জানি 3টা 3:30 বাজবে, সেই হিসাবে আমি রান্নাঘরে গেছি শেষের দিকে, যেন রান্না করে গরম গরম খেতে পারি। গতকাল আমরা একাদশী ছিলাম। সকালবেলায় চিতই পিঠা খেয়ে পালন করেছি। আমি খেয়েছি গুড় দিয়ে, উনি শুধু শুধু খেয়েছেন। শুকনো মরিচ ভাজা আছে, শুকনো মরিচ ভাজা আছে।
তাহলে কাঁচামরিচগুলো লবণ খাবারটা বেড়ে নিতেও অনেক কিছু লাগে, এটা সেটা করে আনতে আনতে অনেক সময় লেগে যায়। মাছের তরকারি নেওয়ার জন্য 2টা বাটি আনতে হবে। তখন বলছিলাম প্লাস্টিক এবং সিরামিকের কথা। আপনাদের কারো কাছে কি দেখে মনে হচ্ছে টেবিলে নেওয়া এইসব থালা বাটি গ্লাসগুলো প্লাস্টিকের? প্লাস্টিক ব্যবহার ভালো নয়, এটা আমরা সবাই জানি। শুধু আমরা যে ব্যবহার করি বড় বড় বালতিগুলো, এগুলি না হলেই নয়। তার জন্য এই প্লাস্টিকের বালতিগুলোতে জল নিয়ে স্নান করি, কাপড় ধুই, এসব ব্যবহার করি, এটা ভালো লাগে। আর প্লাস্টিকের কিছু বোতল আছে আমাদের ঘরে, ওগুলোতে নিত্য প্রয়োজনীয় সামান্য কিছু চাল ডাল এইসব রাখি। বাড়িতে এবং এখানে চাল রাখার জন্য বড় বড় স্টিলের ড্রাম আছে আমার, কিন্তু তাই বলে খাবারের থালা বাসনগুলি প্লাস্টিকের হবে এটা কোনোদিন চিন্তাও করি নাই। প্লাস্টিক ব্যবহার যে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক, ঝুঁকিপূর্ণ, এটা আমরা সবাই জানি। তারপরও যেটা না হলে নয় ওইগুলি ব্যবহার করি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা তো সব সময় দেখেন আমরা এই বাসনপত্রগুলোই ব্যবহার করি, এটাতে কোনটা প্লাস্টিকের একটু দয়া করে কমেন্টসে জানাতে ভুলবেন না। শাক কেমন লাগে? বুড়া গাছের শাক এত চমৎকার হলো। ওটা এত বড় ডাঁটা গাছের শাক এত চমৎকার হবে ভাবি নাই। খুবই চমৎকার হয়েছে শাকটা। চারিদিকে বিল্ডিং এর কাজ চলছে, তাই দিনের বেলায় থেমে থেমে অনেক শব্দ শোনা যায়। পেঁপে ভর্তা, এটা বেগুন ভর্তার মতো লাগে, কি চমৎকার হয়েছে। কেমন লাগে? কি চমৎকার হয়েছে। কাঁচামরিচ
পেঁয়াজ ছাড়া রাঁধুনি পোড়নে দিয়েছি। মাছের এবং তরকারির প্রকৃত স্বাদ পাওয়া যায়। আমারও লাগবো এই চমৎকার তরকারিটা। আমাদের মতো সাধারণ গৃহিণীদের খাওয়া দাওয়া শেষে কিছু কাজ থাকে। সবাই কিন্তু এই ধরনের কাজ করে না, এটাও ঠিক। অনেকেই আমাদের মতো এত কাজ করে না, কিন্তু আমার মতো যারা সাধারণ গৃহিণী আছেন তাদের এরকম কাজ থাকে। কিন্তু ভাগ্যবান ছেলেদের কোনো কাজ নাই। তারা খাওয়া শেষে হাতটা ধুয়ে নিলেই কাজ শেষ। আমিও খাওয়ার আগে সব কাজ সমাধা করে রাখি। খাওয়া শেষে শুধু থালা বাসনগুলো ধুয়ে নিলেই আমার কাজ শেষ, আর কোনো কাজ করব না। ঘরে যদি কোনো অতিথি বা কেউ থাকে তখন রাতের বেলায় রান্না করি, না হয় একবেলাই সবসময় রান্না করি। খাওয়ার পর পর থালা বাসনগুলো আলসেমি করে রেখে দিলে ওই কাজটা কিন্তু থেকে যায়। এটা পরে রাতে শোবার আগে হলেও করতে হয়। তাই আমি কষ্ট করে হলেও থালা বাসনগুলো ধুয়ে জায়গাটাও মুছে পরিষ্কার করে রাখি, তাহলে আর কোনো কাজ থাকে না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই রকমই গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন পিয়াল মুখার্জি কলকাতা থেকে, এরপর বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, চম্পা দেব, আগমনী মুখার্জি সুমিতা দে আসাম থেকে, প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে, ডেইলি কিচেন ভারতী শর্ট ভিডিও, রুবি, প্রণতিশীল, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, রুহামা জামিল ঢাকা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, সুমন্তরা সেনাপতি, বনশ্রী সেন ধর, লাইফস্টাইল উইথ ফলি, রানু বেগম ইতালি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।